হ্যাঁ, এখন দেখো। তো কোন পর্যন্ত বুঝছো? মানে কোন পর্যন্ত শুনতে পারছো? কখন ডিসকানেক্ট হয়েছে আমি জানি না। স্যার সেকেন্ড লাইন পর্যন্ত শুনতে পাইছি। আচ্ছা, এই স্যার পর্যন্ত। প্রথম থেকে বললেন স্যার। আচ্ছা দেখো, এই ফাংশনটা দেখো। এই স্যার ফাংশনটাকে তো ফাংশন প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে দিতে বলছে। তো দেখো এখানে হচ্ছে সবার আগে যে মিসিং ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। তার আগে আমাদের কি করতে হবে, সবগুলো প্রোডাক্ট টার্মে নিয়ে আসবো। তো দেখো এই যে প্রোডাক্ট টার্মে নিয়ে আসছে, এগুলো প্রোডাক্ট টার্মে নিয়ে আসলাম সূত্র অ্যাপ্লাই করে। এখন আমরা তো জানি কিভাবে মিসিং টার্মগুলো নিয়ে আসতে হয়। যেমন এখানে জেড নেই, তাহলে জেড জেড বার গুণ করতে হবে। এখানে হচ্ছে ওয়াই নেই, তাহলে এখানে ওয়াই ওয়াই বার গুণ করতে হবে। আবার এখানে এক্স নেই, তাহলে এখানে এক্স এক্স বার গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে আমরা নিয়ে আসলাম। এখন দেখো আমরা এখানে জানি যে এখানে এর ভ্যালু কত। আমরা গত ক্লাসে পড়ছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একে যদি আমি ম্যাক্স টার্মে লিখি তাহলে কোন সিম্বল দিয়ে আমি রিপ্রেজেন্ট করব? এটা হচ্ছে 0 0 0, তার মানে হচ্ছে m0। এটা হচ্ছে 0 1 0, তার মানে হচ্ছে এটা কত, m2। তারপরে এটা হচ্ছে 1 0 0, মানে এটা হচ্ছে m4। আর হচ্ছে 1 0 1, এটাকে আমরা বলতেছি m5। বোঝা গেছে এই পর্যন্ত? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি কালকে বলছিলাম যে মিন টার্ম আর ম্যাক্স টার্ম কিভাবে সিম্বল দিয়ে লেখে। যদি সামেশনের মতো থাকে তাহলে সেটা বুঝবো এটা হচ্ছে মিন টার্ম, আর যদি পাই এর মতো থাকে, এই দেখো পাই এর মতো থাকে, তাহলে এটাকে বুঝবে তুমি ম্যাক্স টার্ম। বা ওই ফাংশন গুলোতে ওই জায়গায় হচ্ছে ভ্যালু গুলো জিরো। তাহলে দেখো এখানে কত 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 আসছে, 0 2 4 5, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে লিখবো এরকম 0 2 4 5। তাহলে এটা এই লাইনটা লেখা যে কথা, এই ফাংশন লেখা একই কথা। এই দুইটা দুইটা কিন্তু একই। একটা হচ্ছে ইকুয়েশন দিয়ে লিখলাম, আর একটা হচ্ছে ম্যাক্স টার্ম দিয়ে লিখলাম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো কনভার্সন বিটুইন স্ট্যান্ডার্ড ফর্ম। এখন স্ট্যান্ডার্ড ফর্ম কাকে বলে, তোমার ক্যানোনিক্যাল ফর্ম কাকে বলে? ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে যে ইকুয়েশনের মধ্যে তোমার সবগুলো ভ্যারিয়েবল আছে, সবগুলো ভ্যারিয়েবল থাকবে, মানে প্রত্যেকটা টার্মের মধ্যে সবগুলো ভ্যারিয়েবল থাকবে। কতগুলো জায়গায় মিসিং থাকে না, দেখা যাচ্ছে আমরা নিয়ে আসতেছি। তো যেখানে সবগুলো থাকবে সেটাকে আমরা বলতেছি ক্যানোনিক্যাল ফর্ম। আর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে যেখানে হচ্ছে ওই যে মিসিং সহ একদম কম্প্যাক্ট ফর্মে, যেটা সবচেয়ে ছোট ফর্ম রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এখন দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে, সাম অফ প্রোডাক্ট, মানে হচ্ছে মিন টার্মে দেওয়া আছে, কারণ সামেশন এখানে আছে। কোনটা কোনটা, 1 4 5 6 7। এখন দেখো আমরা যদি এটার কমপ্লিমেন্ট নিই, যদি এই ফাংশনটা কমপ্লিমেন্ট নিই, তাহলে এফ কে কমপ্লিমেন্ট করলে পাওয়া যাবে কত, এফ প্রাইম। আর দেখো এগুলো কি ছিল, ওয়ান ছিল। আমরা সাম অফ প্রোডাক্ট মানে এখানে যে ভ্যালুগুলো যেই পজিশনগুলো, এখানে এখানে কিন্তু এগুলো পজিশন বুঝাইছে, কত নাম্বার ভ্যালু। তাহলে এই পজিশন গুলোতে ভ্যালুগুলো হচ্ছে ওয়ান। ঠিক আছে? এরপরে দেখো যদি তাহলে বাকিগুলো জিরো হবে। তাহলে তার কমপ্লিমেন্ট যদি নেই, তাহলে আমি কি দেখতে পারবো, তার পরের গুলো যেগুলো আছে এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোতে কি হবে, সেগুলো হবে ওয়ান, বাকিগুলো হবে জিরো। দেখো তাহলে এখানে জিরো মিসিং ছিল, তাহলে এখানে জিরো হলো, এখানে টু ছিল না, তাহলে টু হলো, থ্রি ছিল না, থ্রি হলো, লিখলাম। আর বাকিগুলো তো আর নাই, তিনটা ভ্যারিয়েবলের জন্য আটটা হবে। তো দেখো জিরো মানে m0, টু মানে হচ্ছে m2, আর থ্রি মানে হচ্ছে m3। এখন এই যে এই পাশে প্রাইম ছিল না, তো বোথ সাইডে যদি আমি আবার কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, এই পাশের কমপ্লিমেন্টটা উঠে যাবে, আর ভয়েসটা অনেক লো আসতেছে। এদিকের কমপ্লিমেন্টটা উঠে যাবে, আর এদিকে কমপ্লিমেন্টটা ডি মর্গানস ল অনুসারে কি হবে, যোগের জায়গাগুলো গুণ হয়ে যাবে, আর হচ্ছে প্রাইম হয়ে যাবে। তাহলে এই যে এই প্রাইম হয়ে গেল। এখন দেখো এটা মনে রাখবা যে মিন টার্মের প্রাইম মানে হচ্ছে ম্যাক্স টার্ম। তার মানে এটা হচ্ছে m0, এর জিরো, m0 এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি ক্যাপিটাল m0, কারণ এটা হচ্ছে ওয়ান ছিল আর এটা হচ্ছে জিরো। এখন দেখো এখানে আছে 0 2 3, 0 2 3, এগুলো কিসের প্রোডাক্ট, মানে প্রোডাক্ট অফ সাম। এগুলো হচ্ছে ম্যাক্স টার্মের। আর ম্যাক্স টার্ম গুলো কিভাবে লিখি, আমরা পাই দিয়ে লিখি। তাহলে দেখো পাই দিয়ে লিখতেছি 0 2 3। ক্লিয়ার এতটুকু? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো এটা এখানে বলা আছে এই জায়গাটায়, যে কোনো একটা পজিশনের মিন টার্মের কমপ্লিমেন্ট ইকুয়াল ওখানকার ম্যাক্স টার্ম।
এই যেটা দ্বারা বোঝাচ্ছে। তো এখানে দেখো একটা ইকুয়েশন, এই যে একটা টেবিল, ট্রুথ টেবিল। এই টেবিলের মধ্যে দেখো এই ফাংশনটার কোথায় কোথায় হচ্ছে ওয়ান আছে, কোন কোন পজিশনে। এটা হচ্ছে 1 3 6 7, তাই না? 1 3 6 7। তো এই ফাংশন, এই ট্রুথ টেবিলটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এভাবে। দেখো 1 3 6 7, বুঝা গেছে? সামেশন দিয়ে বোঝাচ্ছে এগুলো হচ্ছে সাম অফ প্রোডাক্ট, বা এগুলো মিন টার্ম, অথবা এগুলো হচ্ছে ওয়ান। এই ভ্যালুগুলো এই জায়গায় হচ্ছে ওয়ান। আর জিরো কোথায় আছে বাকিগুলোতে? জিরো কোথায় আছে? 0 2 4 5, 0 2 4 5। দেখো এখানে পাই দিয়ে লেখা আছে 0 2 4 5। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন আসি স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম তো বললাম যে একদম কম্প্যাক্ট যে ফর্মটা আসবে, ঠিক আছে, মানে একদম রিডিউস করার পরে যে ফর্মটা আসবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। কারণ কি, আমাদের ওখানে মিনিমাম নাম্বার অফ গেট লাগবে ওটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এখন দেখো মাল্টিপল ইনপুট গেট, এখন আমরা তো নর্মাল পড়েছি যে 2 ইনপুট গেট। এখন আমাদের যদি বেশি দরকার হয় ইনপুট, তাহলে আমরা সাধারণত একটু বেশি ইনপুটের গেটগুলো ইউজ করি। যেমন এখানে দেখো তিনটা গেট আছে, না তিনটা ইনপুট আছে, তাহলে একটা গেট দিয়ে আমার কাজ হচ্ছে। যদি আমার এরকম, এটা কি গেট বলো তো? এই গেটটা কি গেট? হ্যালো, এটা হচ্ছে নর গেট। ন্যান্ড নর হচ্ছে গেট। এটা, এটা হচ্ছে ন্যান্ড। তো দেখো এখানে তিনটা ইনপুট আছে, তাহলে তিনটা ইনপুট আমরা জানি নর কিভাবে হয়। প্রথমে অর হয়, তারপর তার কমপ্লিমেন্ট হয়। অর মানে হচ্ছে যোগ, তার তিনটা যোগ হয়ে গেল, এই যে যোগ হলো, তারপর তার কি হয়ে গেল, এই কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে কমপ্লিমেন্ট মানে সেক্ষেত্রে হয়ে গেল নর। এরপর হচ্ছে ন্যান্ড যদি হয়, তাহলে এই তিনটা কি হবে, অ্যান্ড হবে, অ্যান্ড হয় তারপর তার হয়ে যাবে কমপ্লিমেন্ট, তাহলে হয়ে গেল ন্যান্ড। আচ্ছা, এরপরে এই ফাংশনটা, এই ফাংশনটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে দেখো এই ফাংশনটা কি আছে, abc প্লাস ডিই, বা এই ফাংশনটা আরেকটা ফর্ম দেওয়া আছে এখানে। তো abc এখানে কি আছে, তার উপর কমপ্লিমেন্ট, তার মানে এটা হচ্ছে ন্যান্ড করা আছে। তাহলে তিনটা মিলে অ্যান্ড হলো, এই তিনটা মিলে অ্যান্ড হলো, তারপর এখানে দেখো ন্যান্ড যেহেতু, তাহলে ন্যান্ড হয়ে গেল, এটা পেলাম। এরপরে দেখো ডিই বার আছে, তাহলে ডিই এখানে বসালাম, ইনপুট দিলাম, তাহলে এখানে আমি ডিই প্রাইম পেলাম। আবার এই দুইটা ন্যান্ড হচ্ছে, তাহলে ন্যান্ড হয়ে এটা পাচ্ছি। তারপর ডি মর্গানস ল অনুসারে যদি আমরা ভাঙাই, তাহলে কি পাবো, এবিসি প্লাস ডিই, এটা পেয়ে যাবো। এরপরে দেখো যদি টু ইনপুট গেট আমরা ইউজ করি, তাহলে গেটের সংখ্যা বেশি লাগে। যেমন দেখো এখানে এটা হচ্ছে কি এক্সঅর গেট, আর এটা হচ্ছে আরেকটা এক্সঅর গেট। তাহলে এখানে দেখো এক্স আর ওয়াই এক্সঅর হচ্ছে, প্রথমে এক্স আর ওয়াই এক্সঅর হলো, তার সাথে আবার এক্সঅর হচ্ছে জেড। তাহলে আমি পাচ্ছি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে এক্সঅর, প্লাস দিয়ে সাইডে হচ্ছে গোল করে দেওয়া আছে। আর 3 ইনপুট যদি হয়, তাহলে আমার একটা গেট দিয়ে কাজ হয়ে যাচ্ছে। তাহলে এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা কেমন তোমাদের মনে আছে কিনা? যেখানে অড নাম্বার অফ 1 থাকবে, সেখানে ফাংশনটার আউটপুট হবে 1। যেমন দেখো এখানে অড নাম্বার অফ 1 আছে, এখানে 1, এখানে অড নাম্বার অফ 1, এখানে দুইটা আছে তাহলে 0 হবে, এখানে একটা আছে তাহলে 1, দুইটা হলে 0, দুইটা হলে 0, আর এখানে তিনটা আছে তাহলে কি হবে, এখানে হয়ে যাবে 1। এবার তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, কে ম্যাপ বা কার্নফ ম্যাপ, এটা খুব ভালো করে বুঝতে হবে তোমাদের। তাহলে দেখো এই কার্নফ ম্যাপ প্রোভাইডস এ সিস্টেমেটিক মেথড ফর সিম্পলিফাইং বুলিয়ান এক্সপ্রেশন এন্ড ইফ প্রপারলি ইউজড will produce the simplest sum। এই যে SOP মানে হচ্ছে sum of product, আর POS মানে হচ্ছে product of sum expression possible known as the minimum expression। তার মানে আমরা সহজে এর মাধ্যমে বুলিয়ান ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, আবার অনেক মিনিমাম এক্সপ্রেশনে নিয়ে যেতে পারি। As you have seen, the effectiveness of algebraic simplification depends on the
familiarity with all the laws, rules and theorems of Boolean algebra। তার মানে এই বুলিয়ান অ্যালজেব্রার যে রুল, ল, থিওরাম এগুলো ইউজ করে আমরা এদেরকে সিম্পলিফাই ফর্মে নিয়ে যেতে পারি। তা কার্নফ ম্যাপ অনেক সহজেই এই কাজটা করতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন যদি ল আমরা ইউজ করি তাহলে অনেক ক্যালকুলেশন করতে হয়। আর কার্নফ ম্যাপের ক্ষেত্রে যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে বসাতে পারি তাহলে একদম সিম্পল ভাবে এটা বের করা যায়। তাহলে দেখো এদের ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে বিভিন্ন টাইপের কার্নফ ম্যাপ হয়। যেমন যদি এক্স ওয়াই যে তিনটা ভ্যারিয়েবল হয় তাহলে হচ্ছে 3 ভ্যারিয়েবল কার্নফ ম্যাপ হবে। সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে দেখি 2 and 3 ভ্যারিয়েবল কার্নফ ম্যাপ। দুইটা ভ্যারিয়েবল যদি হয়, ধরো এখানে যে x প্লাস ওয়াই দুইটা ভ্যারিয়েবল আছে, তো দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে কার্নফ ম্যাপের সাইজটা কি রকম হবে দেখো। দুইটা ভ্যারিয়েবল, এটা খুব ভালো করে তোমরা বুঝবা, আর না বুঝতে পারলে অবশ্যই বলবো আমাকে। দেখো দুইটা ভ্যারিয়েবল মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে 4টা, তাহলে 4টা ঘর এখানে হবে। 4টা ঘর হচ্ছে এই যে এরকম, এই নাম্বার এগুলো মনে রাখো, m0 m1 m2 m3 তোমরা নিশ্চয়ই মনে রাখছো m0 m1 কি। এগুলো হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এখন দেখো এটা কিভাবে লিখতে হয়, এভাবে একটা দাগ দিব, এটা হচ্ছে x, এখানে হচ্ছে y, মানে এটা x ভ্যারিয়েবল, এটা y ভ্যারিয়েবল। তারপরে এখানে দিব 0, এখানে 1, এখানে 0, এখানে 1, এটা লেখার নিয়ম। তার মানে এই ঘরটা কভার করতেছে কত, ম্যাট্রিক্সের মতো চিন্তা করো, 0 0 পজিশন, এটা কত হবে 0 1 হবে, এটা হবে কত 1 0, আর এটা হবে 1 1 পজিশন। এখন দেখো 0 0 পজিশন মানে কি, আমরা জানি দুইটারই কমপ্লিমেন্ট 0 0 যেহেতু, তাহলে x বার y বার, এটা হচ্ছে 0 1, তার মানে এটা কত হবে x বার y হবে, এটা কত 1 0, তাহলে এখানে হচ্ছে কত হবে এই x y বার হবে, আর এটা হচ্ছে 1 এই 1 এই 1, তাহলে 1 1, তাহলে এই পজিশনটা কত হবে x y হবে, আর নরমাল ভ্যালু। তাহলে এটা হচ্ছে তোমার টু ভ্যারিয়েবল কার্নফ ম্যাপ। বুঝতে পারছো? জি স্যার স্যার না বুঝতে স্যার, পারছি। স্যার আরেকটু হলে ভালো হয়। আচ্ছা, স্যার তোমরা দেখো এইভাবে মনে রাখো, প্রথমে যতগুলো ভ্যারিয়েবল সেখান থেকে ঘর বের করে নিবে, কয়টা ঘর হবে। দুইটা ভ্যারিয়েবল হলে আমরা বুঝতে পারলাম যে 4টা ঘর হবে এখানে। তো 4টা ঘর হলে এখানে দুই পাশে দাগ দিয়ে দিলাম, তাহলে একটা এখানে 0 দিবা, এখানে 1, এখানে 0, এখানে 1। তারপর তোমরা বুঝতে পারতেছো কোথায় কি হবে। দেখো 0 0 এই ঘরটা হচ্ছে কত 0 0 0 0 ঘর মানে বাইনারি, তোমার হচ্ছে ডেসিমেল ইকুইভ্যালেন্ট কত 0 না, ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে m0। এই ঘরটা হচ্ছে 0 ডেসিমেল ইকুইভ্যালেন্ট 0 হয়। হ্যাঁ, এই ঘরটা হচ্ছে 0 1, তার মানে হচ্ছে ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে m1। তারপর দেখো এটা হচ্ছে 1 0, তার মানে ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে 2, তাহলে এই ঘরটা হবে m2। তা এটা হচ্ছে 1 1, তাহলে এই ঘরটা হচ্ছে 1 1 মানে হচ্ছে 3, তাহলে এই জন্য এখানে হচ্ছে m3। তাহলে m0 m1 m2 m3। এরপরে দেখো 4, যদি 3 ভ্যারিয়েবল থাকে, 3 ভ্যারিয়েবল মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8টা ঘর থাকবে। খেয়াল করো এখানে 8টা ঘর এঁকে নিলাম এই জায়গায়, তো 8টা ঘর আঁকতেছি, তো একদিকে দিব আমি একটা, আরেকদিকে দিব দুইটা, কারণ হচ্ছে 3 ভ্যারিয়েবল যেহেতু। তো দেখো একটা দিলে কয়টা কয়টা সেখানে নাম্বার থাকতে পারে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, এই জন্য এইদিকে দুইটা ঘর। তো দেখো একটা থাকলে এখানে একটা করে হবে, এখানে যেহেতু দুইটা দিছি ওয়াই জেড, তাহলে এখানে দুইটা করে হবে। তাহলে দেখো এক্স আছে এখানে, তাহলে 0 1, একটাতে দিলাম 0, একটাতে দিলাম 1। আর এখানে দেখো কিভাবে দিতে হবে, এটা একটু একটু ভালো করে দেখো, 0 0 0 1 1 1 1 0, ঠিক আছে, 0 0 0 1 1 1 1 0, এভাবে দিতে হবে। স্যার এটা কি ডেসিমেলের 1 2 3 4 অনুযায়ী? হ্যাঁ এইভাবেই দেখো, কিন্তু দেখো এখানে তোমাদেরকে গ্রে কোড পড়াইছিলাম, ওই অনেকটা এরকম, মানে মিনিমাম নাম্বার অফ চেঞ্জ, মানে পাশের ঘরে যাতে মিনিমাম নাম্বার অফ চেঞ্জ, এই টাইপের আর কি, মানে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সেলগুলোতে যাতে কমন ভ্যালু থাকে,
তুমি দেখো এখানে 0001, এখানে যদি 10 থাকতো তাহলে এই দুইটার সেলের মধ্যে কি কোনো কমন ভ্যালু থাকতো? না স্যার। থাকতো না। এই জন্য কি করা হয়েছে, আগে 11 এরপরে 10, কারণ আমার এই পরে হচ্ছে অ্যাডজাসেন্ট সেলগুলো নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে দেখো এটাও একইভাবে এই নাম্বারিং গুলো যদি তোমরা 2-1 দিন প্র্যাকটিস করো এগুলো মনে থাকবে এমনিতেই। তাহলে প্রথমটা হবে কত 0, তারপরটা 1, তারপরটা হবে এই পাশেরটা হবে 2, তারপর এখানে হবে 3, এখানে একটু চেঞ্জ, তারপর এখানে আবার 4, এখানে 5, এই জায়গায় হবে 6, তারপর এখানে হবে 7। ক্লিয়ার? এটা যদি তুমি জি স্যার। ইকুইভ্যালেন্ট করো তাহলে বুঝতে পারবে আগের মতোই। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে এখন আমরা সিম্পলিফাই মানে করি আর কি। তো সিম্পলিফাই বুলিয়ান ফাংশন, এই যে একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে কোশ্চেনে এইটুকু দেওয়া থাকবে, সিম্পলিফাই দ্য বুলিয়ান ফাংশন, জাস্ট এতটুকু দেওয়া থাকবে, তাহলে তুমি কিভাবে বুঝবা? তো দেখো এখানে নাম্বার কত কত দেওয়া আছে, দেখো 2 3 4 5, তাই না? এখন দেখো বলো, এই একটু আগে যেটা আমরা দেখালাম 2 কোনটাতে ছিল, দেখো এটা ছিল 0, কত নাম্বার ঘর 0, এটা ছিল 1 নাম্বার ঘর, তারপর এটা ছিল 2, এটা ছিল কত 3, তারপর এটা ছিল 4, এটা 5, এটা 6, এটা 7, মনে আছে? জি স্যার, মনে আছে। তাহলে এই যে যেই নাম্বারগুলো এখানে দেওয়া ছিল, এই যে এই জায়গায় দেওয়া ছিল, এই জায়গা এই ভ্যালুগুলা শুধু 1 বসাই দাও, এই পজিশনগুলো 1, তাহলে এই যে এই পজিশনগুলো 1 বসাই দিলাম, ঠিক আছে? দেখো এখানে 1 জি 1। স্যার। জি স্যার। এখন খেয়াল মনে রাখো যে তোমাকে সর্বোচ্চ বেশি সংখ্যক নিয়ে তোমার স্কোয়ার বা রেক্টেঙ্গেল বানাতে হবে অ্যাডজাসেন্ট নিয়ে, সেটা হতে পারে 8টা নিয়ে, মানে এরকম হতে পারে, একটা নিয়ে সার্কেল হতে পারে, তুমি সার্কেল বানাবা, একটা নিয়ে সার্কেল হতে পারে, যেমন শুধু আমি এই একটা নিলাম, এটা নিয়ে হতে পারে, পাশাপাশি দুটো নিয়েও হতে পারে একটা সার্কেল, তারপর পাশাপাশি 3টা নিয়ে হবে না, পাশাপাশি 4টা নিয়ে হতে পারে, ঠিক আছে? তাহলে একটা নিয়ে হতে পারে, দুটো নিয়ে হতে পারে, 4টা নিয়ে হতে পারে, এরপরে হচ্ছে 8টা নিয়ে হতে পারে, 8টা নিয়েও হতে পারে, আবার যদি ভ্যারিয়েবল বেড়ে যায় তাহলে 16টা নিয়েও সার্কেল হতে পারে। এখন তুমি দেখো যতগুলো বেশি সংখ্যক নিয়ে তুমি সার্কেল করতে পারবা তত তুমি স্ট্যান্ডার্ড ফর্ম পাবা, তত কম্প্যাক্ট একটা ছোট একটা ফর্ম পাবা, ঠিক আছে? কি বললাম বুঝতে জি। পারছো? আচ্ছা, তো 3টা নিয়ে কেন হবে না? 3টা নিয়ে হবে না, এখানে হচ্ছে এই কার্ন অফ ম্যাপের নিয়ম হচ্ছে একটা নিয়ে হবে, দুইটা নিয়ে হবে, মানে দ্বিগুণ করে বাড়বে, একটা দুইটা তারপর 4টা তারপর 8টা, এরপর হবে 16টা, যদি অনেক বেশি আসে সেক্ষেত্রে 16টা হবে, 32টা হবে, কে ম্যাপের সাইজ যদি বেড়ে যায়, ঠিক আছে? সবসময় দ্বিগুণ করে হবে। জি স্যার। স্যার হ্যাঁ বলো। এটা হচ্ছে স্যার এখানে তো যে 2 এর পাওয়ার অনুসারে স্যার বাড়বে, তো ওই জন্য হবে না 3টা। স্যার সামেশনের পর তো স্যার 4টা সংখ্যা, এখানে স্যার কি 8টা ঘর হবে তাহলে? দেখো এখানে এক্স ওয়াই জেড, আমি কি বলছিলাম, কয়টা ভেরিয়েবল এখানে? 3টা স্যার। 3টা ভেরিয়েবল হলে কতগুলো পসিবিলিটি সম্ভব? 8টা স্যার। 8টা, এই জন্য 8টা ঘর, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। দেখো এই যে এখানে লেখা আছে এক্স, এক পাশে লেখা আছে এক্স আর পাশে ওয়াই জেড, এই যে। তো এখন দেখো আমি কি বললাম, তো পাশাপাশি নিয়ে বানাতে হবে, কিন্তু এই যে এই কোনাকুনি, মানে এই ঘরটার এই ঘরটা নিয়ে কিন্তু সার্কেল হবে না, ঠিক আছে? এই কোনাকুনি কি নিয়ে কিন্তু সার্কেল হবে না, পাশাপাশি হতে হবে বা উপর নিচ হতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই জায়গাটা একটু খুব ভালো করে খেয়াল করো, এই দুইটা নিয়ে আমাদের সার্কেল হয়ে গেছে। তো এখানকার আমি ইকুয়েশনটা কিভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে, যেখানে যে ভ্যালুটা চেঞ্জ হয় না, কিভাবে দেখো, এই দুইটা ঘরের ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত বলো তো? বলো এক্স এর 0। ভ্যালু। হ্যাঁ, x এর ভ্যালু 0। এই দেখো এক্স এর ভ্যালু 0, 0 মানে আমরা কি জানি, কমপ্লিমেন্ট না? সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে 0 মানে কমপ্লিমেন্ট, তাই না? হ্যাঁ আচ্ছা, তার কমপ্লিমেন্ট যদি নেই তাহলে কত লিখতে হবে, এক্স প্রাইম লিখতে হবে না? জি স্যার। এক্স প্রাইম। জি স্যার। এখন এই দুইটার মধ্যে দেখো তো
কোথায় চেঞ্জ হয়নি, মানে সেম আছে কোথায়? প্রথম ডিজিট 1। দেখো এটাতে আছে 1 1, এটাতে আছে 1 0, তাহলে প্রথম ডিজিটটা চেঞ্জ হয়নি। প্রথম ডিজিটটা কিসের বলো তো? ওয়াই এর নাকি জেড এর? ও স্যার প্রথমটা ওয়াই। প্রথমটা ওয়াই এর। প্রথমটা y। হ্যাঁ, তাহলে এখানে চেঞ্জ হয়নি কে? ওয়াই চেঞ্জ হয়নি, তাই না? জি স্যার। জি স্যার, ওয়াইটা চেঞ্জ হবে স্যার। তো ওয়াই এর ভ্যালু এখানে কত আছে বলো তো? 1ই আছে স্যার দুইটার মধ্যে। 11 আর 10। না, ওয়াই এর ভ্যালু তো 11 না, ওয়াই এর ভ্যালু 1। ওয়াই হলো 1। 1 y ভ্যালু 1। হ্যাঁ, 1 মানে হচ্ছে নরমাল ভ্যালু। নরমাল ভ্যালু মানে আমি জাস্ট ওয়াই লিখবো। তাহলে আগে কে ছিল? জি স্যার। আগে ছিল এক্স, এক্স প্রাইম, তারপর হয়ে গেল ওয়াই। এই জন্য আমরা এখানে লিখছি এক্স প্রাইম ওয়াই। ক্লিয়ার এতটুকু? জি স্যার। এতটুকুর ইকুয়েশন এটা। জি স্যার। এবার পরের টুকুতে আসো। এতটুকু এখানে দেখো এক্স এর ভ্যালু কত? যদি যেটা চেঞ্জ হয় না সেটা আমরা নিব। এক্স এর ভ্যালু 1 এখানে। এক্স এর ভ্যালু 1 মানে নরমাল, এই যে এক্স বসালাম, 1 স্যার। এই যে এক্স বসালাম। এরপরে দেখো এই দুইটার মধ্যে কোনটা চেঞ্জ হয়নি, মানে আনচেঞ্জ আছে? ওয়াই চেঞ্জ হয়নি। ওয়াই। ওয়াই এর ভ্যালু কত? 0। 0 Zero. হলে কত বসবে? ওয়াই প্রাইম। y প্রাইম। এই জন্য এখানে লেখা আছে এক্স ওয়াই প্রাইম। ক্লিয়ার? জি স্যার। যখন জি সবগুলো স্যার। যখন সবগুলো ওয়ান সার্কেল করা হয়ে যাবে তখন তাহলে যে রেজাল্ট গুলো পেয়ে গেলে তাদের যদি যোগ করে দাও তাহলে সেটাই হবে তার সিম্পলিফাইড ইকুয়েশন। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আরেকটা, এটা সিম্পলিফাই দ্য বুলিয়ান ফাংশন। একটা ফাংশন দেওয়া আছে এখানে 3 4 6 7 দেওয়া আছে। 3 4 6 7, তাহলে এখানে তিনটা ভ্যারিয়েবল, তো তিনটা ভ্যারিয়েবল আমরা এঁকে নিলাম এখানে। দেখো 0 1 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, তারপর হচ্ছে 4 5 6 7, তাহলে আমাদের বসাতে হবে 3 4 6 7, তাহলে 3 এটা হচ্ছে 4 5, এটা 6, এটা 7। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? স্যার এই ঘরগুলো মনে রাখার কি কোনো ইজি ওয়ে আছে? হ্যাঁ, ইজি ওয়ে। তুমি যদি মনে রাখতে চাও তাহলে তো এই যে এভাবে মনে রাখতে পারো। কোনটা? ম্যাট্রিক্স এর মতো। এই ঘরটা কত? 0 0 0, তাই না? ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত সেটাই তত নাম্বার হবে। জি স্যার। এই ঘরটা ও এখানে এখানে জি কত স্যার, মানে ম্যাট্রিক্সের? ডেসিমাল ইকুইভ্যালেন্ট। আচ্ছা স্যার। হ্যাঁ, এখানে 0 1 1, 0 1 1 মানে হচ্ছে 3, তাহলে এটা এটা হচ্ছে 0 1 1। তার মানে 3। জি বুঝতে স্যার পারছো? বুঝেছি। আচ্ছা, এখন দেখো আমরা এটা বসালাম। জি বসানোর পরে স্যার। এখন আমাদের কি কাজ? আমাদের হচ্ছে অ্যাডজাসেন্ট সেলগুলো কি করতে হবে? সার্কেল করতে হবে। তো দেখো আমাদের আরেকটা কি, আমরা যেটা সার্কেল হয়ে গেছে সেটা দুইবারও ইউজ করতে পারি। ঠিক আছে? ধরো একটা জিনিস সার্কেল হয়ে গেছে, সেটা আমি দুইবারও ইউজ করতে পারি। এখন দেখো এখানে এখানে উপর নিচে এটা এটা তাহলে সার্কেল করা যায়? হ্যাঁ যাই। আচ্ছা, এখানে দেখো তো এক্স এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে কি হয়নি এই দুইটা ঘরের মধ্যে? হয়েছে। তার মানে এক্স নেওয়া যাবে না। বুঝতে পারছো? জি স্যার। ওয়াই ওয়াই আর জেড এর ভ্যালু চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়নি, তাহলে এগুলো কি কত আছে? 1 1 আছে না? 1 1 মানে নরমাল ভ্যালু। ঠিক আছে? জি তো স্যার। নরমাল ভ্যালুর জন্য আমরা কত বসাবো? এই যে ওয়াই জেড বসাইছি। বুঝতে পারছো? হুম। এবার দেখো এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, এদেরকে কিভাবে সার্কেল করবা? একটা জিনিস দেখো, তুমি যদি এই যে কে ম্যাপটাকে ঘুরায় দাও, কে ম্যাপটাকে যদি ঘুরায় দাও তাহলে কি হবে? এই তাহলে স্যার সাইডে এই সাইডটা এইদিকে চলে আসবে না? যদি গোল করো, সার্কেল করে দাও, বেন্ড করে যদি এই হ্যাঁ যে এই পাশটা এইদিকে ঘুরে দাও তাহলে কি হচ্ছে? এই দুইটা পাশাপাশি চলে আসতেছে না? এটা আর এটা পাশাপাশি চলে আসতেছে না? বুঝাইতে পারছি?
জি স্যার, মানে পৃথিবীর মতো। হ্যাঁ, পৃথিবীর মতো। যদি আমেরিকা তুমি সোজা দেখো তাহলে কি অনেক দূরে, আর যদি বেন্ড করে এদিকে দেখো তাহলে কি হবে? কাছে না অনেক? হ্যাঁ, এরকম। তাহলে দেখো, তাহলে এটা আর এটাকে সার্কেল করা যাবে। এই যে এই কর্নারটা, এই কর্নারটা। তুমি এটা অল্প সময় মনে রাখার জন্য করতে পারো যে এই দুই পাশে, দুই কর্নারে যদি দুইটা থাকে তাহলে এই দুইটাকে সার্কেল করা যাবে। তো দেখো, এই দুইটার মধ্যে এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়নি। তাহলে আমার এক্স নিতে হবে, এই যে এক্স, এক্স। এই দুইটার মধ্যে ওয়াই আর জেড এর মধ্যে দেখো তো কোনটা চেঞ্জ হয়নি? জেড চেঞ্জ হয়নি। জেড এর ভ্যালু কত আছে সেখানে? 0। 0। তার মানে আমার জেড বার নিতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে জেড বার নিলেন। এখন যেটা আসবে সেই দুইটার একসাথে যোগ করলে আমি রেজাল্ট পেয়ে যাব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তুমি যদি এইভাবে দেখো, এই ভ্যালুগুলো কত কত ছিল? 3 4 6 7। দেখো, the logical sum of 4 adjacent mean term, যদি 4টা adjacent mean term হয়, কি কি? এটা অন্য একটা एग्जांपल। 4টা কি কি হতে পারে দেখো তো? এটা হচ্ছে 0 1 2 3। তাহলে 0 একটা নিলাম, এটা কত? 2 না? হ্যাঁ, তারপর এটা হচ্ছে কত? 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে চার কর্নারে 4টা কত কত হচ্ছে আমাকে বলো তো? এই 4টা কি কি হচ্ছে? এই দুইটা আর এই দুইটা। এই 4টা কি কি? নাম্বার কত কত? স্যার নাম্বার 0 হ্যাঁ, তারপর 2 2 4 4 4। আর 8। না না, 8 না। 8 না তো, দেখো 8 তো হবেই না। এটা হবে 6। 0 1 2 3 4 5 6 7। এটা হবে 6। ঠিক আছে? জি স্যার, মানে দেখো, 1 1 0। হ্যাঁ, হ্যাঁ, এখন এই 4টাকে তুমি যদি সার্কেল করো তাহলে কি হবে? এই 4টা নিয়ে যদি সার্কেল করো তাহলে বলো তো কত হবে এর সলিউশন? স্যার আগের মতো স্যার ঘুরাই নিলে হয়ে যাবে। হ্যাঁ, দেখো তাহলে বলো সেটা কত হচ্ছে? স্যার একটা হবে হচ্ছে 0 আর 2। না, এটা বলিনি, ইকুয়েশনটা তুমি জাস্ট বলো। ধরো এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এই চার জায়গায় 1 আছে, 4টা কর্নারে 1 আছে। তাহলে এর ইকুয়েশনটা কি হবে আমাকে বলো? ও স্যার, x plus y। x কেন আসবে বলো তো? x তো চেঞ্জ স্যার x তো চেঞ্জ হয়ে যাবে। x তো ও চেঞ্জ। আচ্ছা, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। x প্রথমটার প্রাইম জন্য হবে স্যার y প্লাস z, যেহেতু চেঞ্জ হচ্ছে না। কেন? দেখো y তো চেঞ্জ হয়ে গেছে, এখানে 0, এখানে 1, এই লাইন আর এই লাইন নিচ্ছি, এখানে 0, এখানে তো 1। ও দেখো y এখানে 0 আর এই জায়গায় y হচ্ছে 1। আমরা তো এই দুইটা লাইন নিচ্ছি আর এই দুইটা লাইন, এর তো x এর কাজ শেষ হয়ে গেছে, তাহলে এটা আর এটা নিব। তাহলে দেখো, শুধু z চেঞ্জ হয় নাই, তাই না? তো z এর ভ্যালু আছে z 0। চেঞ্জ হয়ে যাবে। z এর ভ্যালু 0 মানে হচ্ছে z প্রাইম। তাহলে এটা অ্যান্সার হবে শুধু z প্রাইম। ঠিক আছে? স্যার একটু প্র্যাকটিস করা লাগবে আমাদের। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আর আর দেখো, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যদি আমরা স্যার করি, মানে স্যার নাম্বার গুলো বসে ইমাজিন করতে হচ্ছে তো। হ্যাঁ দেখো, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করি, এত বড় ক্যালকুলেশন করে এই যে পেয়ে গেছি z প্রাইম। দুইটা ক্ষেত্রে একই আসবে, বাট কার্ভ ম্যাপ দিয়ে অনেক সহজেই করা যায়। এখন এখানে একটু এই জিনিসটা দেখো, যদি তুমি এই তিনটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটা নিয়ে সার্কেল করো, যদি দেখো যে একটাই আছে,
একটাই ওয়ান আছে, তাহলে ওটা নিয়ে সার্কেল করলে তোমার তিনটা ভ্যারিয়েবলই আসবে। কয়টা আসবে? 3 লিটারালস। যদি তুমি দুইটাকে নিয়ে সার্কেল করো, এই যেমন আমরা এখানে করছি, দুইটাকে নিয়ে সার্কেল, কয়টা ভ্যারিয়েবল আসছে এখানে? দুইটা করে আসছে না? তাহলে হ্যাঁ। যদি যদি আমরা দুইটাকে নিয়ে সার্কেল করি তাহলে দুইটা করে ভ্যারিয়েবল আসবে। যদি আমরা চারটা নিয়ে সার্কেল করি, এই এখন যেটা করলাম, চারটা নিয়ে সার্কেল করছি, কয়টা আসছে? শুধুমাত্র একটা ভেরিয়েবল, এই জন্য এখানে বলছে 1 লিটারালস। আর যদি 8 adjacent circle compass the entire map and produce a function that is always equal to 1, যদি সবগুলো 1 হতো, এই কার্নক ম্যাপে সবগুলো যদি 1 হতো তাহলে অ্যান্সার হতো জাস্ট 1। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো আমাদের কেএমএফ এই আজকে এই পর্যন্তই। তো তোমাদের কারো প্রবলেম থাকলে বলতে পারো। স্যার প্রবলেম এটা না আছে? পড়লে স্যার সমস্যাটা বোঝা যাবে না স্যার। হ্যাঁ, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো স্যার থাকো, ভালো থাকো। হ্যাঁ, স্যার আজকে স্যার আপলোডটা দিয়ে দিন স্যার। হ্যাঁ আপলোড দিয়ে দিব। জি জি স্যার।